আসসালামু আলাইকুম ভাই বোনেরা। 10 এপ্রিল 1912 এর কথা। RMS টাইটানিক পৃথিবীর সবচেয়ে বড় আর সবচেয়ে লাক্সারিয়াস জাহাজ সেই সময়ের। এই জাহাজ প্রথম যাত্রা শুরু করে সাউথহ্যাম্পটন ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে। এই জাহাজের কমান্ড পরিচালনায় ছিল 62 বছরের সিনিয়র ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ। প্যাসেঞ্জার্স, পাবলিক আর মিডিয়াতে সেই লেভেলের এক্সাইটমেন্ট এই টাইটানিককে ঘিরে। এই জাহাজের দৈর্ঘ্য 269 মিটার আর উচ্চতা 53 মিটার। আর এটাকে এত লাক্সারিয়াস বানাতে সে সময় $7.5 মিলিয়ন লেগেছিল, যা বর্তমান সময়ে $400 মিলিয়ন সমান। এই জাহাজের ভিতর যে ফ্যাসিলিটিস তা যে কোনো 5 স্টার হোটেলকেও পেছনে ফেলাই দিবে। স্টাইনেট গ্লাসের জানালা, ওয়ার্নেড উড প্যানেলিং, দুইটা বড় বড় গ্র্যান্ড স্টেয়ারকেসেস, হিটেড সুইমিং পুল, টার্কিশ বাথ, ইলেকট্রিক বাথ, একটা জিম, একটা স্কোয়াশ কোর্ট, 4টা রেস্টুরেন্ট, 2টা বারবারের দোকান, একটা লাইব্রেরি। এছাড়াও যে লেভেলের সেফটি ফিচার্স ব্যবহার করা হয়েছিল এই টাইটানিককে বানানোর জন্য যে এই জাহাজকে আনসিঙ্কেবল মানা হতো, মানে এক এমন জাহাজ যা কখনো ডুবতে পারে না, এত সেফ ছিল এটা। হোয়াইট স্টার লাইন নাম ছিল সেই কোম্পানির যে এই টাইটানিককে বানিয়েছিল। এই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট এই জাহাজটাকে নিয়ে এতটাই কনফিডেন্ট ছিল যে সে পাবলিকের সামনে এসে ওপেন বলে এই জাহাজ কখনো ডুববে না, এই জাহাজ আনসিঙ্কেবল। কিন্তু এই জাহাজ প্রথম যাত্রায় রওনা হওয়ার মাত্র 2 দিন পর 12 এপ্রিল 1912-তে প্রথম আইস ওয়ার্নিং পেতে শুরু করে। মানে যে আটলান্টিক মহাসাগর ক্রস করে এই জাহাজ আমেরিকার দিকে যাচ্ছিল, সেখানে বড় বড় বরফের পাহাড় ছিল, আইসবার্গ, যা জাহাজের জন্য বিপজ্জনক। এই ওয়ার্নিং কে রিসিভ করার পর টাইটানিক তার গতিপথ 2 বার বদলায় এই ডেঞ্জারকে অ্যাভয়েড করার জন্য, কিন্তু তাও তার স্পিড কমায় না। এই জাহাজ ঘন্টায় 40 কিলোমিটার স্পিডে নন স্টপ যেতেই থাকে তার গন্তব্যের দিকে। 2 দিন পর 14 এপ্রিল আরো 7টা আইস ওয়ার্নিং দেওয়া হয় এই টাইটানিককে, কিন্তু ক্যাপ্টেন স্মিথ আর তার ক্রু মেম্বাররা তা ইগনোর করে দেয়। টাইটানিক তার গতি তাও কমায় না। ধীরে ধীরে সন্ধ্যা নামে আর রাত হয়ে যায়। এই 14 এপ্রিল রাতের একটা লক্ষণীয় বিষয় হলো এই রাতে চাঁদ বের হয়নি, যার জন্য চাঁদের আলো ছিল না। দ্যাটস ওয়াই ভিজিবিলিটিও খুব কম ছিল। জাহাজের উপর একটা লুকআউট পয়েন্ট থাকে, এখানে কেউকে বসা রাখা হয় এই জন্য যে জাহাজের সামনে কি আসতেছে না আসতেছে তা যেন সে নজরদারি করতে পারে। তো যেই লোক এখানে বসেছিল তাকে নিম্ন তাপমাত্রার ঠান্ডা মোকাবেলা করতে হয়েছিল। রাত 11:39 প্যাট্রিক ফ্লিট নামে এক লোক এই লুকআউট পয়েন্টে বসেছিল। সে হঠাৎ দেখতে পায় সামনে এক বিশাল আইসবার্গ চলে আসে। তাড়াতাড়ি করে 3 বার ঘন্টা বাজায় যেন নিচে বসে থাকা লোকেরা শুনতে পায়। দেন ফোন উঠায় আর কল করে অফিসারদের, আর চিল্লায় বলে আমাদের সামনে এক বিশাল আইসবার্গ, জাহাজ তাড়াতাড়ি বাম পাশে ঘুরাও। কিন্তু এর মধ্যেই আনফরচুনেটলি অনেক দেরি হয়ে যায়। মাত্র 1 মিনিট পর 11:40 জাহাজ আইসবার্গের সাথে যায়, ধাক্কা খায়। 1912, the day after the unthinkable, the unsinkable, sunk. For 2 cents, it tells the tales of the Titanic's 1,500 dead. এই আইসবার্গ কোনো ছোটখাটো আইসবার্গ ছিল না। দৈর্ঘ্যতে প্রায় 200x400 ফিট ছিল, যা এক ফুটবল মাঠের সমান। আর উচ্চতা জাহাজের লুকআউট পয়েন্ট পর্যন্ত ছিল। সায়েন্টিস্টদের মতে এই বরফের পাহাড়ের ওজন প্রায় 1.5 মিলিয়ন টন। আইসবার্গের সাথে যে ধাক্কাটা সেটা টাইটানিক জাহাজের ডান সাইডে হয়েছিল, স্পেসিফিকলি বউয়ের সাথে হয়েছিল। এখন কথা হচ্ছে বউটা কি? এই ছবিতে দেখতে পারছেন যে জাহাজের সামনের এই অংশটা হলো বউ। বউয়ের উপরে যে এরিয়াটা সেটাকে বলা হয় স্টার্ন, আর নিচে বের হওয়া যে অংশটা সেটা হলো কিল। অ্যারাউন্ড 10 সেকেন্ড নাগাদ এই জাহাজ আইসবারের সাথে ঘষা খায় আর একটা বিশাল গর্ত হয়ে যায় জাহাজের মেইন বডিতে। আপনি হয়তো এখন ভাববেন এটা কিভাবে সম্ভব, যে একটা বরফের টুকরা কিভাবে মেটালকে কাটতে পারে। আপনার ফ্রিজের বরফকে ব্যবহার করলে হ্যাঁ সেটা দিয়ে মেটাল কাটা যাবে না, কিন্তু এটা মাথায় নেন যে একটা বরফের পাহাড় যার ওজন প্রায় 1.5 মিলিয়ন টন, বলতে গেলে কাঠ দিয়েও মেটাল কাটা যাবে না। কিন্তু আপনার মেটালের তৈরি গাড়ি যখন একটা গাছের সাথে যায় হুড়া খাবে তখন সেটা ড্যামেজ হতে পারে। ঠিক একইভাবে, কেননা এই আইসবার্গ এতটা বড় আর এতটা হেভি ছিল যে টাইটানিককে খুব খারাপভাবে ড্যামেজ করে ফেলে। সংঘর্ষ হওয়ার কিছু সেকেন্ড পরেই ক্যাপ্টেন স্মিথ আর জাহাজের আর্কিটেক্ট থমাস অ্যান্ড্রিউস খুব তাড়াতাড়ি করে পৌঁছায় দেখার জন্য যে এই জাহাজ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই সংঘর্ষের কারণে। তারা দেখে আর রিয়েলাইজ করে যে এই জাহাজ তো এখন ডুবে যাবে। তারা শকড হয়ে যায় এটা দেখে। তারা মনে করেছিল এই জাহাজ তো কখনো ডুবতে পারে না, এই জাহাজ তো আনসিঙ্কেবল, কেননা জাহাজের ভিতরে যে সেফটি ফিচার্স তা সেই লেভেলের ছিল। এই জাহাজের 2টা মেইন সেফটি ফিচার ছিল যার জন্য এই জাহাজকে আনসিঙ্কেবল মানা হতো। নাম্বার 1 হইল এই জাহাজের ভিতর এক ডাবল বটম হল ছিল। বেসিক্যালি জাহাজের মেইন বডিকে হল বলা হয়। ডাবল বটম হলের মানে হলো এখানে 2টা লেয়ার থাকে, যদি নিচের প্রথম লেয়ারটা নষ্ট হয়ে যায় তাহলে দ্বিতীয় লেয়ারটা বাঁচায় নিবে। আর নাম্বার 2 হলো সম্পূর্ণ জাহাজের যে মেইন বডি যাকে হল বলে সেটাকে 16টা আলাদা আলাদা ওয়াটারপ্রুফ অংশে ভাগ করা হয়। আর 16টার মধ্যে যদি 4টা অংশ পানি দিয়ে ভর্তি হয়ে যায় তবুও জাহাজ চলবে।
কিন্তু আইসবারের সাথে যে সংঘর্ষটা হয়েছিল সেটা জাহাজের সাইডে হয়েছিল, যার জন্য ওই যে ডাবল বটম হল ছিল সেটা কোনো কাজেই আসেনি, কারণ সাইডে তো সিঙ্গেল লেয়ারই ছিল। আর দ্বিতীয়ত এই সংঘর্ষ এতটাই বড় ছিল যে 16টার মধ্যে 6টা ওয়াটার প্রুফ অংশেই ফেটে গেছিল, আর লিমিট ছিল 4, কিন্তু 6টা অংশেই পানি দিয়ে ফুলফিল। এর মানে জাহাজকে আর ভাসিয়ে রাখা সম্ভব নয়। এই আনসিঙ্কেবল জাহাজও এখন ডুবে যাবে। এই ঘটনার প্রায় 20 মিনিট পর ক্যাপ্টেন স্মিথ তার ক্রু মেম্বারদের অর্ডার করে যে রেডিওতে ডিস্ট্রেস কল পাঠাও, আশেপাশে যদি কোনো জাহাজ থাকে আর যদি আমাদের সিগন্যাল পিক করে তাহলে হয়তো আমাদের বাঁচাতে আসবে। ক্রু মেম্বাররা আকাশে রকেট আর ফ্লেয়ার্স জ্বালানো শুরু করে, আর সিনিয়র রেডিও অপারেটর জ্যাক ফিলিপস লাগাতার একের পর এক ডিস্ট্রেস সিগন্যাল সেন্ড করতে থাকে, কিন্তু কোনো রেসপন্স আসে না। প্রায় 20 মিনিট পর রাত 12টা 20 মিনিটে RMS কার্ভেথিয়া জাহাজ, যা টাইটানিকের কাছে ছিল, আর এই জাহাজ এই সিগন্যাল ধরে ফেলে আর টাইটানিককে বাঁচাতে রওনা হয়। সমস্যা জাস্ট এটাই, এই জাহাজ কাছে ছিল তারপরও 107 কিলোমিটার দূরে ছিল। যদি এটা তার ফুল স্পিডেও যায় টাইটানিককে বাঁচাতে, তারপরও 3.5 ঘন্টা সময় লাগবে টাইটানিকের কাছে পৌঁছাইতে। এখন কথা হচ্ছে এই 3.5 ঘন্টা কি টাইটানিক জাহাজ আদৌ ভেসে থাকবে নাকি ডুবে যাবে? এর মাঝে ক্যাপ্টেন অর্ডার দেয় যে প্যাসেঞ্জারদের খালি করা হোক শিপে থাকা লাইফবোট ব্যবহার করে। অপর পাশে জাহাজে বসা প্যাসেঞ্জারদের তেমন একটা ভয়ই লাগতেছিল না, বেশিরভাগ প্যাসেঞ্জার মানতেছিল এটা তো আনসিঙ্কেবল জাহাজ, এটা তো ডুবতে পারে না, তো টেনশনের কোনো কারণই নাই। এই কারণে পানিতে যখন প্রথম লাইফবোট নামানো হয় সেখানে 65 জন লোকের ক্যাপাসিটি ছিল, কিন্তু যায় মাত্র 28 জন, অর্ধেকটাই ফাঁকা। সময়ের সাথে সাথে একের পর এক কম্পার্টমেন্ট পানি দিয়ে ভরে যায় আর জাহাজ এখন উল্টে যেতে থাকে। ধীরে ধীরে প্যাসেঞ্জাররা বুঝতে পারে এই জাহাজ অ্যাকচুয়ালি ডুবে যেতে পারে, আর যখনই প্যাসেঞ্জাররা বুঝতে পারে তখনই লোকেরা প্যানিকে এদিকে ওদিকে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। রাত 1টা পর্যন্ত জাহাজের সামনের অংশে এতটাই পানি ভরে যায় যে জাহাজের সামনের অংশটা পানিতে ডুবতে থাকে। এর কারণে জাহাজের যে পেছনের অংশটা সেটা উপরে উঠে আসে, আর এক পর্যায়ে জাহাজে থাকা লোকেরা একে অপরের সাথে ফাইট করতে শুরু করে লাইফ বোটে যাওয়ার জন্য। সমস্যাটা ছিল এখানে যে জাহাজে মাত্র 20টা লাইফ বোট ছিল, এখানে প্রায় 1200 জন লোকের মতো যেতে পারবে, কিন্তু জাহাজে অ্যারাউন্ড 2200 জন লোক ছিল। রাত 2:05 শেষ লাইফ বোটটাও পানিতে নামানো হয়, কিন্তু জাহাজে এই পর্যন্ত 1500 জন লোক বাকি আছে। এই সিচুয়েশনে লাইফ বোটে কিছু লোক জায়গা করে নেওয়ার চেষ্টা করে, আর কিছু লোক তার নিয়তিকে মেনে নিয়েছিল আর জাহাজেই থেমে যায়। আই উইটনেস অনুসারে রাত 2:20 এই জাহাজ ভেঙে 2 টুকরা হয়ে যায় আর আস্তে আস্তে পানিতে ডুবে যায়। 3 ঘন্টাও লাগেনি এই কখনো ডুবে না জাহাজ, আনসিঙ্কেবল জাহাজ পানিতে ডুবে যেতে। এই বাকি 1500 জন লোক হয় জাহাজের সাথে পানিতে ডুবে গেছিল, আর না হয় যেসব লোক সাঁতার পারতো তারা হাইপোথার্মিয়াতে মারা গেছিল, কারণ পানির তাপমাত্রা -2°C ছিল। এই তাপমাত্রায় যদি আপনি পানিতে পড়ে যান তাহলে কয়েক মিনিটের মধ্যেই আপনার মৃত্যু হয়ে যাবে ঠান্ডা পানির কারণে, হাইপোথার্মিয়ার জন্য। টাইটানিক জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ শেষ পর্যন্ত তার হুইলেই থাকে আর জাহাজের সাথে পানিতে ডুবে যায়। আরো কিছু লোক বলে সে নিজের উপরে গুলি চালিয়ে আত্মহত্যা করে। RMS কার্ভেথিয়া, যেটা টাইটানিককে বাঁচাতে আসতেছিল, সেটা এই লোকেশনে পৌঁছায় রাত 3টা-4টার দিকে। এর মধ্যেই টাইটানিক ডুবে যায়, কিন্তু লাইফ বোটে যারা ছিল প্রায় 705 জন লোক, তাদের এই জাহাজ সাকসেসফুলি বাঁচায় নেয়। এই টাইটানিক দুর্ঘটনার পর বেশ কিছু প্রশ্ন উঠে, কন্ট্রোভার্সি হয়, ইনভেস্টিগেশন হয়, আর কিছু অজানা বিষয় সামনে আসে। কেমন লাগবে ভাই যদি আমি বলি ওই রাতে আরো একটা জাহাজ ছিল টাইটানিক থেকে মাত্র 37 কিলোমিটার দূরে, যেটা অল্প সময়ের মধ্যে পৌঁছাতে পারতো আর টাইটানিকে বসা প্যাসেঞ্জারদের বাঁচাতে পারতো। আর এটা সত্যি ভাই, ওই জাহাজের নাম ছিল অ্যাশেস ক্যালিফোর্নিয়ান। সমুদ্রে আইসবার্গ, যার জন্য এই জাহাজ থেমে যায় আর রেডিও বন্ধ করে রাখে, যার জন্যই এই জাহাজ টাইটানিকের ডিস্ট্রেস সিগন্যাল বুঝতে পারেনি। কিন্তু টাইটানিকে যে রকেট আর ফ্লেয়ার জ্বালানো হয়েছিল তা এই ক্যালিফোর্নিয়ান জাহাজের ক্রু মেম্বাররা দেখতেও পেয়েছিল আর তাদের ক্যাপ্টেন লর্ডকে এই বিষয়টা ইনফর্ম করে। আর আনফরচুনেটলি এই ক্যালিফোর্নিয়ান জাহাজের ক্যাপ্টেন বলে ওইটা কোনো ডিস্ট্রেস সিগন্যাল নয়, টাইটানিক জাহাজে ধনী লোকেরা যাতায়াত করে, তারা হয়তো পার্টি করতেছে। চিন্তা করে দেখেন কতজনের জীবন বেঁচে যেত যদি এই ক্যাপ্টেন লর্ড বিষয়টা সিরিয়াস নিত আর বাঁচাতে আসতো। এই টাইটানিক ইনভেস্টিগেশনে ক্যালিফোর্নিয়ান জাহাজের ক্যাপ্টেন লর্ডকে ব্লেম করে, কিন্তু এই এত বড় দুর্ঘটনার পেছনে শুধু একজন মানুষকে ব্লেম করা যায় না, আরো কিছু ভুল ছিল, যেমন পর্যাপ্ত পরিমাণে লাইফবোট রাখা হয়নি। কারণ যেই কোম্পানি এই জাহাজটাকে বানিয়েছিল তারা মনে করেছিল এই জাহাজ তো আনসিঙ্কেবল, এই জাহাজ তো কখনো ডুবতেই পারে না, এখানে এত লাইফবোটের কোনো প্রয়োজন নাই। নেক্সট মিস্টেক হইল স্টিয়ারিং হুইলে থাকা স্টিয়ারিং ম্যান রবার্ট হিচেন্সের। ওই রাতে যখন উপর থেকে সিগন্যাল আসে যে সামনে আইসবার্গ আছে, জাহাজ বাম পাশে ঘুরাও, কিন্তু প্যানিকের চোটে এই রবার্ট হিচেন্স বুঝতে না পারে বাম পাশে না ঘুরায় ডান পাশে ঘুরায় দেয়, আর যতক্ষণে সে তার ভুল বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ব্রিটিশ ইনকোয়ারি এটাও খুঁজে বের করে যে টাইটানিককে এত বেশি ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে আইসবার্গ আছে এখানে, সাবধানে যাও, ধীরে যাও, তারপরও ওই জাহাজ ফুল স্পিডে যাচ্ছিল। ইন ফিউচার যেন এরকম দুর্ঘটনা আর না হয়, যার জন্য অনেক আইন রেগুলেশন সেট করা হয়।
যেমন 1914 ইন্টারন্যাশনাল আইস পেট্রোল বানানো হয়, এছাড়াও লাইফ বোট আইন বানানো হয়। মানে প্রত্যেক জাহাজে পর্যাপ্ত পরিমাণে লাইফ বোট রাখার লাগবে প্যাসেঞ্জারদের জন্য। আর যখন এই টাইটানিক জাহাজ ডুবে যায়, তারপর এই জাহাজকে খুঁজে বের করতে 70 বছরের বেশি সময় লাগে। সেপ্টেম্বর 1985-এ এক আমেরিকান মহাসাগর অনুসন্ধানকারী আর এক ফ্রেন্সের সমুদ্র বিজ্ঞানী, এই দুইজন যায় টাইটানিককে খুঁজে বের করে। সমুদ্রের নিচে 3800 মিটার মানে 3.8 কিলোমিটার নিচে এই টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এই জাহাজের ভাঙ্গা দুইটা অংশের দূরত্ব ছিল 600 মিটার। আস্তে আস্তে এই টাইটানিক জাহাজকে প্রকৃতি খেয়ে ফেলে। অরিজিনাল জাহাজটা দেখতে ছিল এমন, আর বর্তমান শুধু এই জাহাজের এতটুকু অংশেই বেঁচে আছে। আর এক্সপেক্ট করা হচ্ছে 2030 সালের মধ্যে এই টাইটানিক জাহাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। কিন্তু 112 বছর পরেও আজ পর্যন্ত টাইটানিককে ঘিরে যে একটা আকর্ষণ, উদ্দীপনা, তা লোকেদের মধ্যে এখনো চলমান। তো গাইস, এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলেন না, কারণ আপনারা একটা লাইক বা একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা জাগায়। তো সাবস্ক্রাইব করে ফেলেন। আর নেক্সট ভিডিও কোন বিষয়ে চান অবশ্যই কমেন্টে জানান। আই উইল ট্রাই মাই বেস্ট দেওয়ার চেষ্টা করব। তো ভাই বোনেরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।